হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ফিফথ সেমিস্টার অনার্সের স্টুডেন্টদের জন্য। তোমরা যারা ফিফথ সেমিস্টার স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের যে ডিএসসিসি 12 পেপার রয়েছে, এই পেপারের একটি গুরুত্বপূর্ণ 20 মার্কস অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশন পোস্ট করে দিয়েছি এবং লাস্ট মিনিট সাজেশনও পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করেনি অবশ্যই কিন্তু প্লেলিস্ট চেক করে সেই ভিডিওগুলো চেক আউট করে নেবে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। এই ভিডিওতে আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের কারণ কী ছিল, এই ব্যবস্থা কি তার উদ্দেশ্য সাধন করতে সফল হয়েছিল। 20 মার্কসের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই সেমিস্টারের জন্য। তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে অ্যান্সারটি শেয়ার করতে, তাই তোমাদের অনুরোধেই কিন্তু এই অ্যান্সারটি আমি শেয়ার করে দিচ্ছি। এবার দেখো, আমি অ্যান্সারটি বলছি, তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে। কৃষিপ্রধান ভারতবর্ষের চিরদিন আয়ের প্রধান উৎস ছিল ভূমি রাজস্ব। 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি অর্জনের ফলে কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার ভূমি রাজস্ব আদায়ের অধিকার লাভ করে। কিন্তু দ্বৈত শাসন, একসালা বন্দোবস্ত, পাঁচসালা বন্দোবস্ত ইত্যাদি ভূমি রাজস্ব বন্দোবস্ত প্রবর্তনের ফলে যখন আশানুরূপ রাজস্ব সংগ্রহ হচ্ছে না, তখন 1793 সালের লর্ড কর্নওয়ালিস বাংলা, বিহার ও উড়িষ্যায় একটি নতুন রাজস্ব ব্যবস্থা চালু করেন, যা চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত। এটা ছিল প্রথম প্যারা। এবার দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের কারণ কি কি ছিল। কর্নওয়ালিস কর্তৃক চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পেছনে বেশ কিছু কারণ ছিল। তিনি চেয়েছিলেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের মাধ্যমে ভারতের ইংরেজ অনুগামী একটি নতুন অভিজাত শ্রেণীর উত্থান ঘটবে। এছাড়া কোম্পানির আশা ছিল যে তারা নিয়মিত নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট হারে রাজস্ব পাবে। ঠিক আছে, এখানে রাজস্ব ভাবে হয়ে গেছে, তোমরা কিন্তু এটা রাজস্ব পাবে বলে করে নেবে। ঠিক আছে, এটা একটু মিস্টেক হয়ে গিয়েছে। তারপরে দেখো, এর ফলে সরকারের পক্ষে বার্ষিক আয় ব্যয়ের বাজেট তৈরি কাজ সহজ হবে। তারপরে দেখো, ওয়ারেন হেস্টিংসের পাঁচসালা বন্দোবস্ত, একসালা বন্দোবস্ত ছিল যথেষ্ট ত্রুটিপূর্ণ। এই ব্যবস্থার দ্বারা সরকারের বার্ষিক আয়ের কোনো নিশ্চয়তা ছিল না। তাছাড়া জমিদাররা বিপুল পরিমাণ রাজস্ব চাপিয়ে প্রজাদের ওপর অত্যাচার চালাতো এবং জমিদারদের ঘন ঘন উচ্ছেদের ফলে জমির উন্নতি ব্যাহত হতো। এসব ত্রুটি দূর করার উদ্দেশ্যে ইংল্যান্ডের পরিচালক সভা বাংলায় একটি স্থায়ীভাবে নতুন রাজস্ব ব্যবস্থা চালু করতে চেয়েছিল। আবার কেউ কেউ মনে করেন যে কোম্পানির বিরুদ্ধে সংগঠিত গণবিক্ষোভ ও গণ অভ্যুত্থানকে ঠেকাবার জন্য কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। পি.কে. মার্শাল বলেছেন, কেবল প্রশাসনিক প্রয়োজন নয়, রাজনৈতিক স্বার্থেও চিরস্থায়ী বন্দোবস্তের প্রয়োজন হয়েছিল। সম্ভবত কর্নওয়ালিসের ডেসপ্যাচের কোনো কোনো মন্তব্য থেকে এরূপ ধারণার জন্ম। সেখানে তিনি সামাজিক শৃঙ্খলা স্থাপনের জন্য মর্যাদা সম্পন্ন ও প্রভাবশালী শ্রেণীর সহযোগিতার উল্লেখ করেছেন। ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে কোম্পানি আলোচনায় বসলে কর্নওয়ালিস জন শোরের কিছু বক্তব্যে আকৃষ্ট হন। কর্নওয়ালিসের ধারণা ছিল যে চিরস্থায়ী বন্দোবস্ত পেলে জমিদারগণ জমির উন্নতি বিধানের সঙ্গে সঙ্গে রায়তদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার বিষয়ে যত্নবান হবেন। কারণ কৃষি উৎপাদনে রায়তদের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে জমিদাররা অবহিত ছিল বলে তিনি মনে করেন। এবার দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন। দীর্ঘ অভিজ্ঞতার পর কর্নওয়ালিস 1789 খ্রিস্টাব্দে বাংলা ও বিহারে এবং 1790 খ্রিস্টাব্দে উড়িষ্যার জমিদারদের সঙ্গে 10 বছরের জন্য জমি বন্দোবস্তের কথা ঘোষণা করেন। এই ব্যবস্থা 10 সালা বন্দোবস্ত নামে পরিচিত। এই ব্যবস্থা প্রবর্তনের সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা করেন যে বিলাতের পরিচালক সভা অনুমোদন দিলে এই 10 বছর মেয়াদী বন্দোবস্তকে চিরস্থায়ী করা হবে। শেষ পর্যন্ত বিলাতের পরিচালক সভা অনুমোদন পেয়ে 1793 খ্রিস্টাব্দে 10 সালা বন্দোবস্তকে চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করেন। এই ছিল তোমাদের চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের কারণ। ঠিক আছে, এইবারে দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের কিছু শর্তাবলী ছিল। কি কি ছিল? জমির প্রাপক জমিদার তালুকদাররা বংশানুক্রমিকভাবে জমি ভোগ দখল করতে পারবেন। জমিদার ইচ্ছেমতো জমি দান, বিক্রয় বা বন্ধক রাখতে পারবেন। ভূমি রাজস্বের পরিমাণ 1793 খ্রিস্টাব্দের হারেই বহাল থাকবে। নির্ধারিত ভূমি রাজস্বের 89% সরকার ও 11% জমিদার পাবেন। এছাড়া সূর্যাস্ত আইন অনুসারে জমিদাররা সরকারের প্রাপ্য রাজস্ব নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে পরিশোধ করতে বাধ্য থাকবেন। ভবিষ্যতে খরা, বন্যা, মহামারী এবং অন্য কোনো বিপর্যয়েও রাজস্ব মকুব করা হবে না। এই ছিল চিরস্থায়ী বন্দোবস্তের শর্তাবলী।
এইবারে দেখো যে তোমাদের প্রশ্নের পার্টটি রয়েছে যে এটি কি তার উদ্দেশ্য সাধন করতে সফল হয়েছিল বা ফলাফল, ঠিক আছে, একই জিনিস, তোমরা ফলাফল লিখলেও হবে। আরেকটা কথা বললে কি, তোমাদের যে CC9 পেপার রয়েছে অনার্সের, সেই পেপারের একটি মডেল সেট আমি তৈরি করেছি তোমাদের এক্সামের জন্য, তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। ফ্রি মডেল সেট, সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাবে। তোমরা যদি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো তাহলে আমি তোমাদেরকে সেই ফ্রি মডেল সেটটি শেয়ার করে দেবো। তাই তোমরা যারা এই ফ্রি মডেল সেটটি নিতে ইচ্ছুক আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। তারপরে দেখো, ঐতিহাসিক মার্সম্যান চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার প্রশংসা করে এটিকে একটি দৃঢ় ও সাহসিকতাপূর্ণ পদক্ষেপ বলে আখ্যা দিয়েছিলেন। তার মতে এই ব্যবস্থা প্রবর্তনের ফলে বাংলার গ্রামীণ সমাজে একটি নতুন স্থায়িত্ব আছে। রাজস্বের হার নির্দিষ্ট হওয়ায় জমিদারদের মধ্যে কৃষিকাজের প্রতি আগ্রহ তৈরি হয়েছিল। তারা আশা করেছিল জমির উৎপাদন বাড়িয়ে এবং নতুন জমি আবাদে এনে নিজেদের আয় বাড়ানো সম্ভব। এভাবে কৃষির উন্নতি ঘটবে এবং চাষিরাও লাভবান হবে। তার মধ্যে জমিদাররা যেহেতু জমির স্থায়ী মালিকানার অধিকার পেল, তাই তারা গ্রামের অর্থনৈতিক জীবনে বিনিয়োগ করতে উৎসাহিত হয়েছিল। গ্রামীণ জীবনে উন্নয়ন ও সামাজিক শান্তি প্রতিষ্ঠায় এই ব্যবস্থা এক ধরনের স্থায়িত্ব এনেছিল। মার্সম্যান মনে করেন এর ফলে কৃষিকাজের পরিকল্পনা, সেচ ব্যবস্থা ও জমি চাষের মান উন্নত হতে পারত। যদিও বাস্তবে এর অনেক সীমাবদ্ধতা ছিল, তবুও মার্সম্যানের মতে এটি তৎকালীন পরিস্থিতিতে একটি যুগান্তকারী ও ইতিবাচক পদক্ষেপ ছিল। তারপর দেখো, ঐতিহাসিক রমেশচন্দ্র দত্ত মনে করেন যে চিরস্থায়ী বন্দোবস্ত ছিল ভারতের ব্রিটিশ জাতির গৃহীত পদক্ষেপগুলির মধ্যে সর্বাপেক্ষা সফল। তার যুক্তি ছিল নির্দিষ্ট রাজস্ব ধার্য হওয়ায় কৃষকের ওপর ক্রমবর্ধমান রাজস্ব চাপ সৃষ্টি হয়নি। চাষিরা অন্তত জানতো আগামী বছর তাদের কত কর দিতে হবে, ফলে তারা পরিকল্পিতভাবে কৃষিকাজ চালাতে পারত। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো কৃষকদের ঘন ঘন উৎখাতের ভয় অনেকটা কমে গিয়েছিল। ইজারা তাদের অনিয়মিত শোষণ থেকে আংশিক মুক্তি মিলেছিল। রাজস্ব স্থায়ীকরণের ফলেও সরকার নিয়মিত আয় পেত এবং জমিদাররাও তাদের জমি নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার সুযোগ পেয়েছিল। রমেশচন্দ্র দত্ত আরও বলেন, এই ব্যবস্থার ফলে কৃষকের মনে এক এক ধরনের নিরাপত্তার জন্ম নেয়, যা কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলতে পারত। যদিও পরবর্তী সময়ে জমিদারদের লোভ ও উদাসীনতা কৃষকদের দুর্দশা বাড়ায়, তবুও তার মতে ব্রিটিশরা যে উদ্দেশ্যে এই পদক্ষেপ গ্রহণ করেছিল তা তখনকার প্রেক্ষাপটে যথেষ্ট সুচিন্তিত ছিল। ঐতিহাসিক এডওয়ার্ড থর্নটন চিরস্থায়ী বন্দোবস্তকে প্রবলভাবে সমালোচনা করেছিলেন। তার মতে এই ব্যবস্থা আসলে অজ্ঞতা ও তাড়াহুড়ো থেকে গৃহীত হয়েছিল। জমিদারদের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে রাজস্ব পরিশোধ করতে হতো, যা অনেক সময় তাদের পক্ষে সম্ভব হতো না। ফলে প্রাচীন ঐতিহ্যবাহী জমিদাররা তাদের জমিদারি হারিয়ে ফেলেন। ইতিহাস থেকে জানা যায় চিরস্থায়ী বন্দোবস্ত কার্যকর হওয়ার প্রথম 20 বছরের মধ্যেই বাংলায় প্রায় অর্ধেক প্রাচীন জমিদার তাদের জমিদারি হারান। এর ফলে জমিদার শ্রেণীর এক বড় অংশ ধ্বংস হয়ে যায় এবং তাদের জায়গায় উঠে আসে নতুন, প্রায়শই লোভী ও অনভিজ্ঞ জমিদাররা। তারা কৃষির উন্নতির প্রতি কোনো মনোযোগ দেয়নি, বরং দ্রুত মুনাফা তোলার জন্য কৃষকদের ওপর ভয়াবহ চাপ সৃষ্টি করেছিল। থর্নটনের মতে এইভাবে পুরনো সামাজিক কাঠামো ভেঙে গিয়েছিল, বাংলার অর্থনীতিতে অস্থিরতা ও সংকটের সৃষ্টি হয়েছিল। ফলে এই ব্যবস্থা তার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে ব্যর্থ হয়। ঐতিহাসিক পার্সিভাল স্পিয়ার মনে করেন চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা বাংলার কৃষকরা আসলে জমিদারের ভাড়াটে মজুরে পরিণত হয়েছিল, কারণ এই ব্যবস্থায় জমির মালিকানা সম্পূর্ণরূপে জমিদারের হাতে চলে যায়। কৃষকের কোনো স্থায়ী অধিকার বা সুরক্ষা থাকেনি। জমিদাররা ইচ্ছে মতো খাজনা বাড়াতে পারত এবং রাজস্ব বাকি পড়লে কৃষকের গৃহস্থালী জিনিসপত্র নিলামে করে দিত। ফলে কৃষকের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি, বরং তারা আরও নিপীড়িত হয়েছিল। এর পাশাপাশি জমিদার ও সরকারের মাঝখানে একাধিক মধ্যস্বত্বভোগী শ্রেণী সৃষ্টি হয়েছিল, যারা কেবল কৃষকের ঘাট থেকে শোষণের মাধ্যমে লাভবান হয়েছে। এই শ্রেণী অর্থনীতির ভেতর এক ধরনের পরজীবী শক্তি তৈরি করে। স্পিয়ারের মতে এর ফলে বাংলার কৃষক সমাজ আরও অসহায় ও নির্ভরশীল হয়ে পড়ে, যা দীর্ঘমেয়াদে বাংলার অর্থনৈতিক কাঠামোকে দুর্বল করে দেয়। তাই তিনি এই বন্দোবস্তকে গ্রামীণ সমাজে উন্নতির পরিবর্তে এক বিপর্যয়কর পদক্ষেপ হিসেবেই দেখেছেন। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের সময় ব্রিটিশ শাসকরা মনে করেছিলেন এর মাধ্যমে রাজস্ব আদায় সহজ হবে, কৃষি উন্নত হবে এবং সমাজে একটি স্থায়িত্ব আসবে। কিন্তু বাস্তবে দেখা গেল এর ইতিবাচক প্রভাব খুবই সীমিত ছিল। জমিদাররা নিজেদের আয় বাড়ানোর জন্য কৃষকের ওপর
অতিরিক্ত খাজনা বোঝা চাপিয়ে দেয়। এর ফলে কৃষকরা চরম দুর্দশাগ্রস্ত হয় এবং বারবার ঋণগ্রস্ত হয়ে পড়ে। নতুন জমিদার শ্রেণী কৃষির উন্নয়নের পরিবর্তে শোষণকে আরও বাড়িয়ে তোলে। একই সঙ্গে মধ্যস্বত্বভোগী শ্রেণীর উত্থান বাংলা অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। ইতিহাসবিদ ব্র্যাডেন পাওয়েল যথার্থই বলেছেন যে কর্নওয়ালিস প্রবর্তিত এই বন্দোবস্ত প্রত্যাশার বিপরীতে অনেক অপ্রত্যাশিত প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। মার্ক্সবাদী ঐতিহাসিকদের মধ্যে এটি ছিল বাংলায় নতুন ধরনের সামন্ততান্ত্রিক শোষণ প্রতিষ্ঠা, যা কৃষকদের উন্নতির পরিবর্তে দুঃখ বাড়িয়েছিল। সুতরাং বলা যায় চিরস্থায়ী বন্দোবস্ত তার মূল উদ্দেশ্য রাজস্ব স্থায়িত্বকরণ ও কৃষি উন্নয়ন সফলভাবে সাধন করতে পারেনি, বরং এটি বাংলার গ্রামীণ অর্থনীতিকে দীর্ঘমেয়াদে দুর্বল করেছে। তাহলে এই ছিল তোমাদের সম্পূর্ণ অ্যান্সার। অবশ্যই কিন্তু তোমরা নোট ডাউন করে নেবে এবং পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।